গ্যাস বিদ্যুতের সংকটের জন্য সরকার দায়ী নয় বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়া দম্পতির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে গ্যাস ও এলএনজি সরবরাহের ঘাটতির কারণে দেশে জ্বালানি সংকট হচ্ছে। এদিকে আরেকটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, কারিগরি শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ৬ মাস পর মন্ত্রিসভা ও দলে কিছুটা পরিবর্তন এসেছে। জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং রুহুল কবির রিজভীকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে। নতুন দায়িত্ব পেয়ে রবিবার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে চান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন সিনিয়র এই দুই নেতা। অঙ্গীকার করেন নিজেদের উপর অর্পিত নতুন দায়িত্ব সঠিকভাবে পালনের। মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা হিসাবে নিয়োগ দান করেছেন। আমি সর্বশক্তিমানের দরবারে শুকরিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এলএনজি সরবরাহ ঠিক হয় দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আগের চেয়ে কমেছে। কিছু কিছু সংকট হয়েছে বিভিন্ন কারণে, সেটার জন্য সরকার বা অন্য কোনো কিছু দায়ী নয়। যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সংকট হয়েছে। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে। গ্যাসের যে চাপ কমে গিয়েছিল সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে। লোডশেডিং অনেক কমে গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দলকে শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। সংগঠনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকবে বা সৃষ্টি হবে সেটাকে কিভাবে মেরামত করা যায়, এই ক্ষেত্রে দলের চেয়ারম্যানের যে নির্দেশনা সেটি বাস্তবায়ন করব। এদিকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ বিষয়ক জাতীয় সংলাপে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষায় দক্ষতার অভাবে বিদেশে কাজের বড় সুযোগ হাতছাড়া হচ্ছে। বাইরে ঘুরে বেরিয়েছি, দেখেছি হিউজ লোকজন, তাদের কোনো কারিগরি দক্ষতা নেই এবং তারা ওখানে কোনো কাজ জানে, তাই কাজ পায় না। নোবডি টুক এনি ইনিশিয়েটিভ যে ওখানে আমরা একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করি বা একটা পলিটেক করি ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। একুয়াকালচার নলেজ ডে উপলক্ষে রাজধানীতে এক সেমিনারে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদন, মৎস্য খাতের বৈশ্বিক বাজার ধরতে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। আমার মাটি পলিউটেড, আমার পানি পলিউটেড হচ্ছে, আমার এয়ার পলিউটেড হচ্ছে, আমার দেশের মানুষ কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে রোহিঙ্গা সংকট, আর এই সমস্যার স্থায়ী সমাধানে মূল উদ্যোগ দেশটির সরকারকেই নিতে হবে, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আলাদা আরেকটি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সতর্ক করে বলেছেন, রোহিঙ্গা সংকটকে আর দীর্ঘায়িত করতে চায় না বাংলাদেশ। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। কক্সবাজারে গড়ে ওঠা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে বর্তমানে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১২ লাখেরও বেশি। সরকার ও আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে বারবার প্রত্যাবর্তনের উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে গেছে। সম্প্রতি এক জরিপ শেষে মিয়ানমার সরকার জানিয়েছে, বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের মধ্যে মাত্র ৩ লাখ তাদের নাগরিক। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত তাদের ফেরত নেওয়া সম্ভব না বলে জানায় মিয়ানমারের জান্তা সরকার। এমন বাস্তবতায় রোহিঙ্গা সংকট নিয়ে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন দুই মন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে আর সময় নিতে চায় না বাংলাদেশ। বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়েছিল মানবিক কারণে। নিজেদের নানা সীমাবদ্ধতা ও উন্নয়ন চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ তাদের এখনও বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছে। কিন্তু এই সংকট আর দীর্ঘ হতে দেওয়া যায় না। কোনোভাবেই ১০ বছরের এই সংকটকে ২০ বছরের সংকটে পরিণত হতে দেওয়া যায় না। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের মূল উদ্যোগ মিয়ানমার সরকারকেই নিতে হবে। মানবিক মূল্যবোধের জায়গা থেকে বাংলাদেশ মানুষের পাশে দাঁড়িয়েছে।
সেটা আমাদের সাংবিধানিকভাবে দাঁড়ানোর একটা নৈতিক দায়িত্ব রয়েছে আর্টিকেল 25 অনুসারে। রোহিঙ্গাকে আন্তর্জাতিকভাবে যেভাবে দেখা হচ্ছে, আমরাও ঠিক একইভাবে দেখছি যে এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের জনগোষ্ঠী, মিয়ানমারের মানুষ। তাদের মানবাধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারকে আলটিমেটলি পদক্ষেপ নিতে হবে। বর্তমান সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক অধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানায় মোহাম্মদ আসাদুজ্জামান। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার মতে সরকারদলীয় কিছু সদস্য এই কমিটির অলংকার হয়ে কাজ করছেন। দুপুরে জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, এনবিআরের কাঠামোগত সংস্কার, ট্যাক্স, জিডিপি সহ 4টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী ও এনবিআর কর্মকর্তারা ইতিবাচক থাকলেও সরকারদলীয় কিছু সদস্যের অসহযোগিতায় কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। ব্যবসায়ীদের হয়রানি বন্ধে বন্দর, ব্যাংক ও এনবিআর-এর মধ্যে ডিজিটাল ডাটাবেজের প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া করভিত্তিক সম্প্রসারণ, কমলাপুর ডিপোর সক্ষমতা বাড়ানো সহ গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা তোলা হয় বৈঠকে। আমরা জানি বাংলাদেশের বিজনেসম্যানদেরকে অনেকেই আমাদের এই সিস্টেমেটিক কারণে অনেকেই হ্যারেস হয়ে থাকে। আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছিলাম যে কন্ট্যাক্টলেস ট্যাক্স পেমেন্ট সিস্টেম, অর্থাৎ বিজনেসম্যানরা দেখা যাবে কি পোর্টের সাথে এবং ব্যাংকের সাথে যেহেতু সম্পর্ক আছে, তাদের এনবিআর এ কোনো যাওয়ার প্রয়োজন নাই। এনবিআর এ গিয়ে এখানে হ্যারেস হওয়া আপনাদের এটার কোনো প্রয়োজন নাই। বরং আপনারা দেখেন, এবং আরেকটা বিষয় রয়েছে, দেখবেন এনবিআর, তারপরে হচ্ছে ব্যাংক এবং পোর্টের মধ্যে একটা চিঠি চালাচালির প্রক্রিয়া আছে। এই 2026 সালেও এসেও তারা একজন আরেকজনকে চিঠির মাধ্যমে তারা একটা বিষয় অবহিত করে, ফলত যেটা হয় দেখা যায় যে আমাদের পোর্টে কোনো ধরনের ইম্পোর্ট এক্সপোর্ট আইটেম যখন আসে, এটা ডিসচার্জ করার সময়টা বেড়ে যায়। বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মদিবস শুরু করেছেন নবনির্বাচিত 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গার্ড অফ অনার সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন রাষ্ট্রপতি। এর আগে সকালে হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে তিনি বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী দল তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেন। মামুন হোসাইনের রিপোর্ট। দেশের 23তম রাষ্ট্রপতিকে বরণ করতে রোববার সকাল থেকেই বঙ্গভবনে ছিল নানা প্রস্তুতি। বেলা 11টায় হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী দলের আনুষ্ঠানিক অভ্যর্থনা পান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বঙ্গভবনে প্রবেশের পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর-এর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এরপর বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিকতার পাশাপাশি রাষ্ট্রপতির কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন তিনি। বৈঠক করেন কর্মকর্তাদের সঙ্গে। একই সঙ্গে সাংবিধানিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে শুরু হয় বঙ্গভবনে 23তম রাষ্ট্রপতির আনুষ্ঠানিক কর্মযাত্রা। মামুন হুসাইন, ৭১, ঢাকা। ঢাকায় কয়েকটি বিদেশি দূতাবাসে হামলার হুমকি গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে দূতাবাসগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ও ডিবি। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, ইমেইলে পাঠানো এসব বার্তা স্ক্যামও হতে পারে। তবে গোয়েন্দাদের দাবি, দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে একটি গোষ্ঠী। মহিমিজানের রিপোর্ট। ঢাকার কূটনৈতিক পাড়ায় হঠাৎ বাড়তি সতর্কতা। জাপান, চীন, তুরস্ক ও পাকিস্তান দূতাবাসে ইমেইলে দেয়া হয়েছে হামলার হুমকি। এরপর বিষয়টি বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটকে জানায় দূতাবাস কর্তৃপক্ষ। বারিধারায় চীন ও জাপানি দূতাবাসে বৈঠক করেন পুলিশ কর্মকর্তারা। সংশ্লিষ্ট দূতাবাসগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে হয় আলোচনা।
হামলার হুমকিটি গুরুত্ব দিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির বিশেষায়িত ইউনিট সিটিটিসিকে। পাশাপাশি কাজ করছে ডিবি পুলিশ। 3-4টা দূতাবাস এবং আমাদের কয়েকটা সরকারি দপ্তরেও দিয়েছে। এটা নিয়ে আমরা কাজ করতেছি, দেখা যাক। আমরা ইনশাল্লাহ আমরা তো আপনাদেরকে আশ্বস্ত করেছি যে কোনো ঘটনা ঘটতে এটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং আমরা আশাবাদী যে এটাও আমরা উদ্ঘাটন করব। এর নেপথ্যে যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। সংবাদ সম্মেলনে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার জানান, এইসব ইমেল বার্তায় সরাসরি জঙ্গি বা সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি অথবা কোনো মহলকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এটি হতে পারে। হুমকির উৎস খুঁজতে ইমেইলের ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ করছেন গোয়েন্দারা। আমার ধারণা যে শত্রুতাবশত পাশাপাশি দেশের ইমেজকে নষ্ট করার জন্য আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবেসি আছে তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা। এরই মধ্যে ঢাকার কূটনৈতিক এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ানো হয়েছে। মহিম মিজান, ৭১, ঢাকা। সাংবিধানিক প্রক্রিয়া মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে, এ তথ্য জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, বিগত ১৬ বছর দেশে কোনো নির্বাচনে জনগণের অধিকার প্রতিফলিত হয়নি। আর নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, ১৭ বছর সাংবাদিকদের হাত বেঁধে রাখা হয়েছিল। আর বিমান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়ে প্রথম কর্মদিবসে রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। বিস্তারিত শারমিন নীরা রিপোর্টে। বিএনপি সরকারের প্রথম ৬ মাসেই মন্ত্রিসভায় রদবদল। শুক্রবার শপথের পর রোববার সচিবালয়ে নিজ নিজ দফতরে বসেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। কুশল বিনিময় করেন কর্মকর্তাদের সাথে, পরে কথা বলেন গণমাধ্যমে। সেই নিয়ম কানুন অক্ষর অক্ষর। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী আব্দুল মঈন খান জানান, সাংবিধানিক প্রক্রিয়া মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। সাংবিধানিক প্রক্রিয়ার সেই নিয়ম কানুন অক্ষর অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা। বিভিন্ন সময়ে সংসদ অধিবেশনে নানা বক্তব্য দিয়ে পরিচিতি পাওয়া মুখ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে নিজ দফতরে প্রথম অফিস করেছেন। এ সময় সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় জানান তিনি। বলেন, গণমাধ্যমে জুলাইকে খাটো করে দেখার সুযোগ নেই। আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবে সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই সব দিক থেকে। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই মাথায় রাখতে হবে। যে কর্মকর্তাদের সাথে প্রথম দিন শুভেচ্ছা বিনিময় করেছেন দায়িত্ব পাওয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। আর বিমান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়ে এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়বে। আগামী বছর বিমান বহরে যুক্ত হচ্ছে 10টি উড়োজাহাজ। আমি ডিসেম্বরের মধ্যেই বিমান কিনতে চাই, বিমান লিজ নিতে চাই। ডিসেম্বরের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করতে চাই, সো দ্যাট আগামী বছর থেকে যাতে আমার বিমান বহরে নতুন বিমান যুক্ত হয়। আসছে অক্টোবরে কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন শুরু হচ্ছে বলেও জানান তিনি। এখন এক্সিকিউশন আমরা যাব। শারমিন নীরা, ৭১, ঢাকা। এখানে শুরু হচ্ছে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া। 25টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্সের মাধ্যমেই শুরু হচ্ছে এই কর্মযজ্ঞ। মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম FWC-MM সম্প্রতি 25টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে। একই সঙ্গে কর্মী নিয়োগে আগ্রহী নিয়োগকর্তাদের অনলাইনে আবেদনের আহ্বানও জানানো হয়েছে। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুস্তফা ইমরান রাজু। পুরনো চুক্তিতেই মালয়েশিয়ায় নতুন করে খুলছে বাংলাদেশের শ্রমবাজার। তবে পুরনো লাইসেন্সধারীদের বাদ দিয়ে এবার নতুন করে যুক্ত হয়েছে 25টি রিক্রুটিং এজেন্সি। এই এজেন্সিগুলোর মাধ্যমেই বাংলাদেশি কর্মীদের যেতে হবে মালয়েশিয়ায়, আর এর মাধ্যমেই কেটে যাচ্ছে 2 বছরের অচলাবস্থা। এদিকে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা বলছেন, শ্রমবাজারে কর্মী আসতে দেরি হলে বাজার হাতছাড়া হওয়ার পাশাপাশি অবস্থান হারাতে পারে বাংলাদেশ। সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, এই শ্রমবাজার নিয়ে যদি জটিলতা বাজে, যদি বিলম্ব হয়, তাহলে সেই সুযোগটা বাংলাদেশে হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে। কলিং এর পাশাপাশি আমার দাবি থাকবে যেন সরকার যেন কূটনৈতিকভাবে আলাপ আলোচনা করে যেভাবে পুরাতন প্রবাসীরা এখানে ভালো নিরাপদে থাকতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবে।
তবে বন্ধ শ্রমবাজার চালু হলেও স্বচ্ছতা বজায় রাখতে বেশ সতর্ক অবস্থানে মালয়েশিয়া সরকার। কর্মী নিয়োগে স্বচ্ছতা রাখতে নিয়োগকর্তাদের আবেদনের জন্য সরাসরি যোগাযোগ না করার পরামর্শ দিয়ে অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। মুস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। একটি চক্রের লাগামহীন দুর্নীতির বলি হয়েছে ঐতিহ্যবাহী বিমান উড্ডয়ন প্রশিক্ষণ ক্লাব বাংলাদেশ ফ্লাইং একাডেমি। অনুসন্ধান বলছে একাডেমির ভঙ্গুর দশা শুরু মূলত ২০০৯ সালের পর থেকেই। এরপর জালিয়াতি করে একাডেমির জমি বিক্রি, বিমান কেনার নামে টাকা আত্মসাৎ। সবশেষ একাডেমি বন্ধ করার আবেদনে সরকারের অনুমোদন, বিপরীতে লাখ লাখ টাকা খরচ করে প্রশিক্ষণ শেষ না হওয়ায় বিপাকে ক্যাডেটরা। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল করিম। বিমানে পাইলটের চেয়ারে বসার আগে অন্তত ১৭০ ঘন্টা প্রশিক্ষণ নিতে হয়। এজন্য প্রয়োজন ধৈর্য আর কঠোর পরিশ্রম। আনাফ নিশান ৯ বছর আগে যে চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন, এখন শুধুই অপেক্ষা তার। পড়াশোনা শেষ করেও স্বপ্নের রানওয়েতে পৌঁছাতে পারেননি। আনফরচুনেটলি আমাদের মাত্র ৩৮ ঘন্টা প্রায় হয়েছে এত বছরে। আমার সাথে আরো ক্যাডেটস আছে, তারা তো ফ্লাইং করতে পারছে না। সবাই সাফারার এবং সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে। নিশানের মতো এয়ারপোর্টের রানওয়ের দিকে তাকিয়ে দিন গুনছেন রিয়াদ, বায়োজিৎ ও আলিমুল সহ বাংলাদেশের ফ্লাইং একাডেমির ছাত্ররা। বছরের পর বছর প্রশিক্ষণের অপেক্ষা, খরচ হয়েছে পরিবারের সঞ্চয়। অথচ পাইলট হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আকাশে উড়ার প্রশিক্ষণই থমকে আছে। যে হাত থাকার কথা ছিল বিমানের ককপিটে, সে হাত এখন থমকে গেছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যারিকেডে। ম্যানেজমেন্ট আমাদেরকে সবসময় আশা দিয়ে রাখে যে নেক্সট মান্থে ফ্লাইং শুরু হবে, কিন্তু এই নিয়ে এই নেক্সট মান্থ করতে করতে ৩টা বছর হয়ে গেল, কিন্তু কোনো ফ্লাইং তারা আমাদেরকে দিতে ব্যর্থ হচ্ছে। আমি অলমোস্ট ৮ বছর ধরা এখানে ফ্লাইং ক্লাবে ঢুকছি, কিন্তু যেখানে আমাদের ২ বছরের ভিতরে বের হওয়ার কথা, সেখানে ৮ বছর ধরে আমি সাফার করতেছি, বের হইতে পারতেছি। ৭৮ বছর আগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ফ্লাইং একাডেমি, যা দেশের ৭০% বেশি পাইলট তৈরির কারিগর। প্রতিষ্ঠানটিকে বিমান খাতের অন্যতম সম্পদ বলেও মনে করেন অনেকে। অথচ এই প্রতিষ্ঠানটিকেই দুর্নীতির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত এর শুরুটা হয় ২০০৯ সাল থেকে। ধানমন্ডিতে থাকা ফ্লাইং একাডেমির ২২ কাঠা জমির ২০ কাঠাই বিক্রি করে দেওয়া হয় জালিয়াতি করে। দেশে বাংলাদেশ ফ্লাইং একাডেমির জায়গা, সেটা প্রায় ১৫ বছর আগে বিক্রি করা হয়েছে। ২০ কাঠা করে ২.৫ থেকে ২০ বিক্রি করে। আচ্ছা, আর ১.৫ কাঠার মতো আছে। ১.৫ কাঠার মতো আছে। অরিজিনাল যেটা আমাদের বাইল আছে বা জয়েন্ট স্টক থেকে কোম্পানি থেকে যেটা করছে পাকিস্তান আমলে, ওনারা ওটাকে ২ নম্বর বানাইছে। আর প্রতিষ্ঠানটি বন্ধ করার পর অবশিষ্ট ২ কাঠাও বিক্রির চেষ্টা চালাচ্ছে বর্তমান কমিটি। কর্মীরা বেতন পাচ্ছেন না গেল ৩ মাস ধরে। ২ বছর থেকে আমাদের কোনো স্যালারি ঠিক করতে দিচ্ছে না, যাও হাফ দিচ্ছে, তারপরে গত ৩ মাস ধরে টোটালি কোনো স্যালারি দিচ্ছে না। ধানমন্ডিতে কিছু জমি আছে, সেই জমিটা বিক্রি করে সেই টাকাগুলো হেরফের করার একটা পায়তারা চলছে। এক যুগ আগে ক্যাপ্টেন মনোয়ার, যিনি ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক উপদেষ্টা, তিনি ৭টি প্রশিক্ষণ বিমান গ্রাউন্ডেড করে দেন। এরপর অভিনব এক কৌশলে টাকা আত্মসাতের অভিযোগ আছে তার বিরুদ্ধে। ওই সময়ের ক্ষমতাসীনদের সাথে যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন তিনি। সে এখানে যে ৬-৭টা ভালো প্লেন ছিল, সেই প্লেনগুলোরে গ্রাউন্ডেড করে দিয়ে সে নিজের ইচ্ছা মতো 2টো প্লেন কিনেছে এই কোম্পানির টাকা দিয়েই, এবং এখান থেকে সে ৪৩ লক্ষ টাকা লোন নিয়ে এবং সে এই কোম্পানিকে প্লেন কিনে দিয়েছে এবং এই কোম্পানি থেকেই সে প্রতি মাসে মুনাফা নিয়েছে। কয়েক কোটি টাকা সে মুনাফা নিয়েছে এই ৪৩ লক্ষ টাকা লোন নিয়ে। বছর ৪ আগে রাজশাহীতে একটি বিমান দুর্ঘটনার শিকার হলে নতুন ফন্দি করে বিমান কেনার নামে ২.৫ কোটি টাকা আত্মসাৎ করেন কমিটিতে থাকা সিন্ডিকেট সদস্যরা। এ নিয়ে দুদকে অর্থ পাচারেরও অভিযোগ দেওয়া হয়েছে। এবারের দুর্নীতিটা আরও ভয়াবহ। সেটা হলো রাজি হায়দার রিজভী, অ্যাকাউন্টেন্ট ম্যানেজার। উনি কি করলেন, উনি ১,৭৫,০০,০০০ টাকার একটা এফডিআর ছিল, ওখান থেকে ১,৭৩,০০,০০০ টাকা উত্তোলন করলেন। উত্তোলন করে আর একটা প্লেন কিনলেন ক্যাপ্টেন মশিউরের মাধ্যমে থাইল্যান্ডে। এবং আমি ওখানে ইন্সপেকশনে যেয়ে দেখি যে ওখানে কোনো মালিক নাই, প্লেন আছে কিন্তু মালিক নাই। কয়েকদিন পরে শুনি যে প্লেনও নাই। তো এই টাকাটা কিভাবে গেল, মানি লন্ডারিংয়ের মাধ্যমে গেল না ব্যাংকিংয়ের সেক্টরে গেল, কেউ কিছু বলতে পারেন।
এত সব দুর্নীতির পর বলতে গেলে দিনে দিনে এটি দেউলিয়া হওয়ার পথে। আর্থিক সক্ষমতা নেই এমন অজুহাত দেখিয়ে একাডেমি বন্ধের আবেদন করেন বর্তমান অ্যাকাউন্টেবল ম্যানেজার ক্যাপ্টেন আবু সাফা। জুনের শেষ দিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচোক এতে সায় দিলে একাডেমিতে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যান অন্যান্য কর্মকর্তারাও। তবে একাডেমির আজীবন সদস্যরা এটি আবারও চালু করতে চাইলেও বিপত্তির যেন শেষ নেই। ইলেকশন পিছানোর প্রবণতা শুরু থেকে হয়ে আসতেছিল, এটা এখনো চলতেছে এবং আমি একজন লাইফ মেম্বার হিসেবে আমি মনে করি এটা আমার দায়িত্ব যে প্রতিষ্ঠানকে আবার শুরু করে দুর্নীতিমুক্ত করে সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে পুনরুজ্জীবিত করা। এই বিষয়ে ক্যাপ্টেন আবু সাফার সাথে যোগাযোগ করা হলে তিনি সরাসরি দেখা করতে চাননি। তবে একক সিদ্ধান্তে একাডেমি বন্ধ ও সম্পত্তি বিক্রির চেষ্টার কথা স্বীকার করেন তিনি। গত 1.5 বছর ধরে আমাদের একজন অ্যাডভাইজার যে আছে ক্যাপ্টেন মনোয়ার, উনি ওই যে সেল পারমিশন ফাইনালি আমরা গত মাসে পাইছি। 2 কাঠাটা ডেভেলপাররাও চাচ্ছে এবং যেখানে ওইখানে ফ্ল্যাট করা হয়েছে ওনারাও চাচ্ছে ওটা রিবিল্ড করার জন্য। ওইটা ছাড়া ওরা রেজিস্ট্রেশনও করতে পারতেছে না। সো এটা নীতি ওইটা আর কারো লাগবে না, আপনি 2 কাঠা দিয়ে কি করবেন? একজন বিশেষজ্ঞ বলছেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে বাঁচাতে সরকারের হস্তক্ষেপ করা উচিত। দীর্ঘদিনের একটা একাডেমি কেন বন্ধ হয়ে যাচ্ছে? যদি এখানে কোনো কারাপশন থেকে যদি এখানে কোনো প্রশ্ন থাকে সেটা বের করানো উচিত এবং এখানে সরকারের ইন্টারেস্ট এই জন্য যে কোনো এক সময় সরকার এই ফ্লাইং একাডেমিকে স্থাপন করেছিল এবং এই ফ্লাইং একাডেমিটা সরকারের অনুদানভুক্ত ছিল। দিন দিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বেড়েই চলেছে বিমান চলাচল। এর ফলে বাড়ছে পাইলটদের চাহিদাও। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ডের সনদ পাওয়া ঐতিহ্যবাহী বাংলাদেশ ফ্লাইং একাডেমি দেশের একটি সম্পদ। এভিয়েশন খাতের জন্য একে চালু রাখা খুবই গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন অংশীজনরা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।